আসসালামু আলাইকুম। আজকে আমি শোনাবো একজন কৃষকের 3 ছেলে। এই হলো সেই কৃষক যার নাম হলো বিনোদ বাবু। তিনি ছিলেন অনেক ধৈর্যশীল একজন মানুষ। তিনি সারাদিন চিন্তা করতেন কিভাবে তার ছেলেরা কাজ করবে। তিনি ছিলেন খুবই পরিশ্রমী। তিনি সারা জীবন নিজের জমিতে চাষাবাদ করেছে আর অনেক কষ্ট করে অনেক ফসল ফলিয়েছে, আর সেই ফসলের টাকা দিয়েই সে তার 3 ছেলেকে মানুষ করেছে এবং তিনি অনেক ধন সম্পদও সঞ্চয় করে রেখেছে তার ভবিষ্যৎ ছেলেদের জন্য। কিন্তু তার ছেলেরা কোনো কাজ করতো না, শুধু সারাদিন বিভিন্ন আড্ডা দিয়ে বেড়াতো। এই নিয়েই বিনোদবাবু সবসময় অনেক চিন্তায় থাকতো যে আমার আসলে কি করা উচিত, আমি তাদের জন্য কি করতে পারি, আমি যখন থাকবো না তখন তাদের কি হবে। এই হলো তার 3 ছেলে। বড় ছেলের নাম গ্রীষ্ম, মেজো ছেলের নাম শীত এবং ছোট ছেলের নাম হেমন্ত। তারা সর্বদাই 3 জন একসাথে থাকতো আর তারা সবসময় বিভিন্ন গল্প আড্ডাতেই মেতে থাকতো, বিভিন্ন দোকানে, চায়ের দোকানেও ও গাছের নিচে। এভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু এদিকে বিনোদবাবু অনেক টেনশনে পড়ে যান যে তারা তো কোনো কাজ করে না, তাহলে তাদের জীবন কিভাবে চলবে, আমি কি করব এখন। এসব ভাবতে ভাবতেই তিনি একদিন হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হওয়ার পরে তার 3 ছেলেকে তার নিজের কাছে ডেকে পাঠান। তারপর তার 3 ছেলে তার কাছে আসে। তখন বিনোদবাবু বলতে থাকে, শোনো, আমি তোমাদের একটি কথা বলে যেতে চাই। আমার যে আম গাছের নিচে যেই জমিটা আছে সেই জমিতে অনেক গুপ্তধন আছে। আমি চাই তোমরা সেই গুপ্তধনগুলো খুঁজে নাও, কিন্তু আমি নির্দিষ্ট করে জানি না সেই গুপ্তধনটা কোথায় আছে, তোমাদেরই খুঁজে নিতে হবে। এই বলে বিনোদবাবু মারা গেলেন। আর তার 3 ছেলেদের চোখে মুখে এক ভয় ও আতঙ্ক দেখতে পেলাম, কারণ তারা জানে না কিভাবে কি করতে হয় আর কিভাবে খুঁজবে এই গুপ্তধন। তারপরে তারা চলে গেল সেই নিজের জমিতে। জমিতে গিয়ে তারা চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারা কিছুই বুঝতে পারলেন না যে কিভাবে জমি খুঁড়ব আর কোথায় পাবো সেই গুপ্তধন, আর সে গুপ্তধন কোন দিকে থাকতে পারে তা নিয়ে তাদের মধ্যে বিভিন্ন কথা হলো। তখন বড় ছেলে গ্রীষ্ম বলে উঠল, এই গুপ্তধন আছে ঠিক উত্তর দিকে, আমি চাই আমরা সবাই উত্তর দিক থেকেই খোঁজা শুরু করি। মেজো ছেলে শীত বলে উঠল, না, এই গুপ্তধন আছে পূর্ব দিকে, আমি চাই পূর্ব দিক থেকেই প্রথমে খনন করা শুরু হোক। এরপর ছোট ছেলে হেমন্ত বলে উঠল, এই গুপ্তধন আছে ঠিক আমার পিছনে পশ্চিম দিকে, চলো পশ্চিম দিক থেকেই খোঁজা শুরু করি। এভাবেই চলতে থাকলো অনেক কথা। এরপর থেকেই আমরা দেখতে পেলাম যে তারা 3 ভাই একই সাথে কোদাল চালাচ্ছে। তারা অনেক কষ্ট করছে যাতে খুব সহজেই তারা এই জমি থেকে গুপ্তধনগুলো পেয়ে যায়। তারা মাসের পর মাস, দিনের পর দিন এই কোদাল ও বিভিন্ন শাফাল ব্যবহার করছিল এই গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। একসময় আমরা দেখলাম যে তারা খুঁড়তে খুঁড়তে জমির চতুর্পাশেই খুঁড়ে ফেলেছে। জমিতে আর একটু জায়গা বাকি নেই যে যেখানে তারা খনন করেনি। তারা অনেক পরিশ্রম করছিল এই গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য, কিন্তু পাচ্ছিল না। তখন বড় ছেলে গ্রীষ্ম বলে উঠল যে বাবা হয়তো আমাদেরকে মিথ্যে কথা বলেছে, আমাদের হয়তো শাস্তি দেওয়ার জন্যই বাবা বলে গেছে যে জমিতে গুপ্তধন আছে। আসলে আমি তো জমিতে কোনো গুপ্তধনই দেখতে পাচ্ছি না। তখন মেজো ছেলে শীত বলে উঠল যে না, আমার মনে হয় যে বাবা শুধু আমাদের দ্বারা পরিশ্রম করাতে চেয়েছিল যাতে আমরা পরিশ্রম করি এবং সফল হতে পারি। এরপর ছোট ছেলে হেমন্ত বলে উঠল যে না, আমার মনে হয় এখানে গুপ্তধন আছে, যদি আমরা আরও খুঁজি তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এই গুপ্তধন পেয়ে যাব, পেতেও তো পারি। এসব ভাবতে ভাবতেই সবাই হতাশ হয়ে যাচ্ছিলেন, সবাই হতাশার মধ্যে ডুবে যাচ্ছিল। এক একজনের মনে এক এক রকম প্রশ্ন উঠছিল যে এখন তারা কি করবে।
তখনই আমরা দেখতে পেলাম যে তাদের এই হতাশা দেখে গ্রামের একজন জ্ঞানী লোক তাদের দিকে আসছে তাদের সাথে কথা বলার জন্য। সেই জ্ঞানী লোকটি বলে উঠল, তোমরা এত হতাশ কেন? তোমাদের কি হয়েছে? তোমরা তো এখানে খুব ভালোই দেখছি কাজ করছো, কিন্তু এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কি সমস্যা আমাকে খুলে বলো। তারপর তার বড় ছেলে গ্রীষ্ম তাকে খুলে বলল যে এই ব্যাপার হয়েছে আমাদের সাথে। তখন সেই জ্ঞানী লোকটি তাদের বলল, সে খুব ভালো কথা, তোমার বাবা তোমাদেরকে কি বোঝাতে চেয়েছে তুমি বোঝোনি। দেখো তোমরা খনন করতে করতে কত খনন করে ফেলেছো, এখন তা বীজ বপন করার উপযুক্ত হয়ে গেছে আর বীজ বপনও করতে পারবে। তখন তারা তিনজন ভেবে দেখলো, হ্যাঁ তিনি তো ঠিকই কথা বলেছেন, এখন জমিতে যদি বীজ বপন করে দেই তাহলেই তো কত ফসল হয়ে যাবে। বাবা হয়তো এটি আমাদের বোঝাতে চেয়েছিলেন। এরপর আমরা দেখলাম যে গ্রীষ্ম, শীত, হেমন্ত একজন জমিতে পানি দিচ্ছে, আরেকজন জমিতে ভালো সার প্রয়োগ করছে, আরেকজন জমিতে বীজ বপন করছে যাতে ফসলগুলো খুব ভালো হয়। কিছু মাস পরে আমরা দেখতে পেলাম যে জমিতে সোনার ফসল হয়েছে। এরকম ফসল আর কারো জমিতেই হয়নি। ধানে ধানে ভরে গেছে জমিটি। জমিতে কোথাও একটুও জায়গা বাকি নেই যেখানে ফসল হয়নি। এবছর তারা অনেক লাভবান হবে মনে করা যায়। এরপর আমরা দেখলাম যে যার যার ভাগের ধান তারা পেয়েছে এবং শীত, হেমন্ত আর গ্রীষ্ম খুব সুন্দরভাবে ধানগুলো হাটে নিয়ে এসেছে আর তার ডেকে ডেকে বলছে, আমার কাছে খুব ভালো ধান আছে, তোমরা এগুলো নাও। তারপর আমরা দেখলাম যে গ্রামের একজন খুব বড় সিপাহী তাদের কাছ থেকে সবগুলো ধান কিনে শহরে নিয়ে যাচ্ছে সেগুলো বেশি দামে বিক্রি করার জন্য। তারপর থেকে তারা আর কোনো কাজেই পিছু হটল না। তারা সকল কাজ একসাথে করলো। তারা আর অলস জীবনযাপন করতো না। তারা খুব সুন্দরভাবে সব কাজ একসাথে থেকেই করতো। এরপর আমরা দেখলাম যে বড় ছেলে গ্রীষ্ম গ্রামের মানুষের পানির অভাব থেকে বাঁচানোর জন্য একটি গ্রামের মধ্যে একটি কুয়া খনন করে দিয়েছে আর বলছে এখন আর মানুষের পানির কোনো অভাব হবে না। তারপর আমরা দেখলাম যে মেজো ছেলে শীত একটি ট্রাক্টর কিনেছে যার সাহায্যে খুব সহজে তার জমিতে চাষাবাদ করা যায় আর জমিতে যাতে আর কোদাল দিয়ে খনন করতে না হয় সে একটি সুন্দর ট্রাক্টর কিনেছে। আর ছোট ছেলে হেমন্ত, সে ছিল বাবার খুব আদরের। সে বাবার জন্য বাবার ঘরে বসে কান্না করছে, তার হয়তো বাবার কথা খুব মনে পড়ছে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম অবশ্যই একটি মেসেজে জানাবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।